পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফির এমসিকিউ পার্ট শুরু করেছিলাম। আজকে তার ৩৯ নম্বর পার্ট, বায়োজিওগ্রাফির পার্ট এটি, সোয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, যে মৃত্তিকা ক্ষয় এবং এর যে কনজারভেশন বলতে এখানে বোঝানো হয়েছে সংরক্ষণ। এই সংরক্ষণ এটা কিন্তু আজকে আলোচনার বিষয়। এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জোনাল, অ্যাজোনাল এবং ইন্টারজোনাল সোয়েল কোথায় কোথায় পাওয়া যায়, তার কী কী বৈশিষ্ট্য আছে, কোনগুলি জোনাল, কোনগুলি অ্যাজোনাল, কোনগুলি ইন্টারজোনাল সোয়েল, সেগুলো কিন্তু আগে আলোচনা করেছি। তো আগে যদি না দেখে থাকো তো আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো সেখানে আমি এই ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। আজকে আলোচনা করবো সোয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব সোয়েল ইরোশন। তো মৃত্তিকা ক্ষয় বা সোয়েল ইরোশন কাকে বলে? মাটির উর্বরতা বৃদ্ধি, তারপর বি অপশান হচ্ছে মাটির ভূপৃষ্ঠের ধ্বংস, মাটির উৎপাদন ক্ষমতা, মাটির গঠন পরিবর্তন। তো সোয়েল ইরোশন বলতে কিন্তু বোঝায় মৃত্তিকা পৃষ্ঠের বা মাটির পৃষ্ঠের ধ্বংসকে কিন্তু সোয়েল ইরোশন বা মৃত্তিকা ক্ষয় বলা হয়। উত্তর বি সোয়েল ইরোশন হলো বায়ু, পানি বা অন্যান্য বিভিন্ন পদার্থ দ্বারা বা প্রয়োগ দ্বারা মাটির যে উপরভাগের অপসারণ, সেটা কিন্তু মৃত্তিকা ক্ষয়। পরবর্তী প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, কোনটি মাটি ক্ষয়ের প্রধান উপাদান নয় বা প্রধান কারণ নয়? অরণ্য উচ্ছেদ, অতি ভারী চাষ, ভূমিকম্প, খাড়া ঢালের চাষ। তো কারণ নয় বলেছে, এটি কিন্তু ভূমিকম্প। ভূমিকম্প কিন্তু মৃত্তিকা ক্ষয়ের কোনো কারণ নয়, এটি কিন্তু উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, সিট ইরোশন কোথায় দেখা যায়? মরুভূমিতে, সমতল জমিতে, বৃষ্টিবহুল ঢালে, নদীর তীরে। তো সিট ইরোশন দেখা যায় বৃষ্টিবহুল ঢালে। এখানে সিট ইরোশন দেখা যায় যেখানে সমতল জমি থাকে, সেখানে কিন্তু বৃষ্টি থাকে, সেখানে কিন্তু সিট ইরোশন দেখা যায়। উত্তর সি। বৃষ্টির পানি, সেখানে কিন্তু বৃষ্টির পানি যে ঠোপা, সেই ঠোপার আঘাতে উপরের স্তর আস্তে আস্তে সম্প্রসারিত হয় বা অপসারিত হয়, তাকে কিন্তু সিট ইরোশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, গালি ইরোশন। এই গালি ইরোশন কোন অঞ্চলে বেশি দেখা যায়? উপকূলীয় অঞ্চল, সমভূমি অঞ্চল, ঢালু এলাকা, মরু এলাকা। গালি ইরোশন দেখা যায় কিন্তু ঢালু এলাকা, অপেক্ষাকৃত একটু ঢালু এলাকায় কিন্তু গালি ইরোশন দেখা যায়। এখানে মাটি কিন্তু ক্ষয় হয়ে চলে যায় এবং একটি গালি সৃষ্টি হয়ে যায়, গর্ত সৃষ্টি হয়, লাভার সৃষ্টি হয়, সেটা কিন্তু গালি ইরোশন বলা হয়। তো উত্তর সি। ঢালু এলাকায় দ্রুত কমে বৃষ্টির জল, এই বৃষ্টির জল কিন্তু গভীর খাত তৈরি করে, এর ফলে কিন্তু গালি ইরোশন ঘটে। এটা কিন্তু গালি ইরোশন। ছবিতে দেখতে হবে তোমরা যে গালি ইরোশন হয়েছে। এখানে তো একটা সমভূমি এলাকা ছিল, এখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়, এখানে কিন্তু নদী প্রবাহিত হয়েছে বা একটি গালি প্রবাহিত হয়েছে, এটা কিন্তু গালি ইরোশন। এখানে তো চাষের জমিগুলোকে ধ্বংস করে দেয়, এখানে তো আর চাষবাস কিছু হয় না। তো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী অববাহিকায় সর্বাধিক গালি ইরোশন দেখা যায়? এই গালি ইরোশন সবচেয়ে বেশি দেখা যায় কোন এলাকায়, কোন নদী অববাহিকায়? গঙ্গা, ব্রহ্মপুত্র, চম্বল, মহানদী। উত্তর সি, চম্বল। এই চম্বল এলাকায় কিন্তু সবচেয়ে বেশি গালি ইরোশন দেখা যায়। উত্তর সি, চম্বল নদী উপত্যকায় কিন্তু গালি ইরোশন সবসময় দেখা যায়। একটি সাধারণ দৃশ্য কিন্তু এই গালি ইরোশন চম্বল নদী উপত্যকা। এখানে চম্বল নদী দেখা হয়েছে কোথায় অবস্থিত? এখানে কিন্তু বানাস নদী, এই বানাস নদী এবং যে পার্বতী নদী, এই বানাস নদী এবং পার্বতী নদীর মিলনস্থলে কিন্তু এই চম্বল নদী কিন্তু গড়ে উঠেছে। এই চম্বল নদী কিন্তু যমুনা নদীর একটি শাখা, গঙ্গা নদীর একটি শাখা। এই গঙ্গা নদী এবং যমুনা নদী এখানে কিন্তু মিশেছে। এটা যমুনা নদী, এই যমুনা নদী কিন্তু মিশেছে চম্বল নদী। পরবর্তী প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন, মাটি ক্ষয়ের ফলে কি হয়? জমি উর্বর হয়, পানি ধরে রাখার ক্ষমতা বাড়ে, মাটি গঠন ভালো হয়, মাটির উর্বরতা কমে যায়। এই মাটি ক্ষয়ের ফলে কিন্তু মাটির যে উর্বরতা সেটি কমে যায়। উত্তর ডি, মাটির উর্বরতা কমে যায়, মাটির পৃষ্ঠের উর্বর অংশ কিন্তু চলে যায়, ফলে কিন্তু মাটির উর্বরতা কমে যায়, চাষবাস কিন্তু ভালো হয় না। পরবর্তী প্রশ্ন, ৭ নম্বর প্রশ্ন, মাটির ক্ষয় রোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? অধিক সেচ পদ্ধতি, বৃক্ষরোপণ পদ্ধতি, রাসায়নিক সার পদ্ধতি, গভীর চাষ পদ্ধতি।
মাটির যে রোধ, ক্ষয় রোধের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কিন্তু বৃক্ষরোপণ। উত্তর সি, বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কিন্তু মাটি ক্ষয়ের প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি। গাছ লাগাতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন ইরোশন ধীরে ধীরে ঘটে? আস্তে আস্তে কোন ইরোশনটি ঘটে? সিট ইরোশন, গালি ইরোশন, উইন্ড ইরোশন, র্যাভিন ইরোশন। সিট ইরোশন এটি কিন্তু আস্তে আস্তে ঘটে, বৃষ্টির ফোঁটায় আস্তে আস্তে যে আঘাত আনে সেই আঘাতে কিন্তু আস্তে আস্তে সিট ইরোশন ঘটে থাকে। উত্তর এ, সিট ইরোশন। এটি কিন্তু ধীরে ধীরে ক্রমাগত প্রক্রিয়া হয়ে থাকে। এখানে তোমার টাইপস অফ সয়েল ইরোশন দেখতে হবে। এখানে যে সিট ইরোশন এটি কিন্তু বৃষ্টির ফোঁটাতে কিন্তু আস্তে আস্তে হয়ে থাকে। এইটা যখন গভীর হয়ে থাকে, বেশি হয়ে থাকে বৃষ্টি, তখন কিন্তু রিল ইরোশন হয়ে থাকে। এবং এর ঢালু অঞ্চলে কিন্তু এই গ্যালি ইরোশন হয়ে থাকে। বৃষ্টির ফলে, এই বায়ুর ফলে কিন্তু হয়ে থাকে উইন্ড ইরোশন, এবং মাস ইরোশন হয়ে থাকে ধসের ফলে। এবং টানেল ইরোশন, এই টানেল ইরোশন থাকে কাস্ট অঞ্চলে, চুনাপাথরযুক্ত অঞ্চলে কিন্তু এই টানেল ইরোশন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মরুভূমিতে প্রধানত কোন ইরোশন হয়? জলক্ষয়, বরফ ক্ষয়, বায়ু ক্ষয়, গালি ক্ষয়। সো উইন্ড, এই উইন্ডের কাজ কিন্তু এইখানেই হয়ে থাকে। আমাদের মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় সবচেয়ে বেশি হয়ে থাকে। উত্তর সি, মরুভূমিতে বায়ুর মাধ্যমে মাটি উড়ে যায় এবং উইন্ড ইরোশন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ক্ষয় নয়? মানুষ দ্বারা বা সৃষ্ট কৃত্রিম ক্ষয় নয় কোনটি? অতিচাষ, বন ধ্বংস, অতিসেচ, বৃষ্টি একটি প্রাকৃতিক ক্ষয়। এটি মাটি দ্বারা মানুষ দ্বারা কৃত্রিম ক্ষয় নয়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ইরোশন সবচেয়ে বেশি ক্ষতিকারক? সবচেয়ে ক্ষতিকর কোন ধরনের ইরোশন? সিট ইরোশন, গালি ইরোশন, উইন্ড ইরোশন, বরফ ইরোশন। উত্তর বি, গালি ইরোশন। গালি ইরোশনটি সবচেয়ে বেশি ক্ষতিকারক। এটি কিন্তু যে আমাদের গভীর খাদ সৃষ্টি করে, ফলে কিন্তু যে আমাদের থাকে চাষের জমি থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই গালি ইরোশনের ফলে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, মাটির ক্ষয়ের প্রক্রিয়াকে কি বলা হয়? কনজারভেশন, ইরোশন, সেডিমেন্টেশন, স্যাপ্রোফাইট। উত্তর বি, ইরোশন। মাটি ক্ষয়ের প্রক্রিয়াকে ইরোশন প্রক্রিয়া বলা হয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মাটি ক্ষয় সবচেয়ে বেশি হয়? মৃত্তিকা ক্ষয় ভারতের কোন রাজ্যে বেশি হয়? বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। উত্তর সি, রাজস্থান। রাজস্থানে বায়ু প্রবাহের ফলে কিন্তু সবচেয়ে বেশি বায়ু দ্বারা ক্ষয় সবচেয়ে বেশি প্রচলিত। পরবর্তী প্রশ্ন, র্যাভিন কিসের ফলে তৈরি হয়? র্যাভিন কিসের ফলে তৈরি হয়? বন্যা, গালি ইরোশন, আগ্নেয়গিরি, ভূমিকম্প। গালি ইরোশন বৃহদাকৃতির হলে কিন্তু র্যাভিন তৈরি হয়। উত্তর বি, র্যাভিন। গালি ইরোশনের ফলে ভূখণ্ড খাতাকৃতির হয়ে থাকে, যা র্যাভিন নামে পরিচিত। র্যাভিন দেখতে হবে, এটা কিন্তু খাদাকৃতির হয়ে থাকে, ভিয়াকৃতির হয়ে থাকে, কিন্তু র্যাভিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, চাষযোগ্য জমি ক্ষয় রোধে কি করণীয়? চাষযোগ্য জমি যদি ক্ষয় প্রতিরোধ করতে চায়, তাহলে কী করতে হবে? রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে, অতিরিক্ত জলসেচ করতে হবে, ফেলে রাখতে হবে। তো সেখানে ফেলে হবে, ফয়েকার। তো ফেলে রাখতে হবে, অরণ্য উচ্ছেদ করতে হবে। উত্তর সি, ফেলে রাখতে হবে, জমিকে ফেলে রাখতে হবে। উত্তর সি, কিছু সময়ের জন্য জমিকে খালি ফেলে রাখতে হবে, যাতে পুনরুজ্জীবিত হয় মাটি পুনরুজ্জীবিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি ধ্বংসাত্মক ইরোশনের উদাহরণ? ধ্বংসাত্মক ইরোশন কোনটি? ঝর্ণা সৃষ্টি, নদীর মোহনায় সৃষ্টি হয়, র্যাভিন, ডেল্টা অথন। র্যাভিন হচ্ছে ধ্বংসাত্মক একটি ইরোশন, র্যাভিন। উত্তর সি, র্যাভিন। র্যাভিন এক উর্বর জমিকে নষ্ট করে দেয়, পরবর্তী প্রশ্ন, মাটির ক্ষয় প্রতিরোধে কোন গাছটি সবচেয়ে বেশি উপকারী? ইউক্যালিপটাস, নিম, ঘাস, বাবলা। উত্তর সি, ঘাস কিন্তু সবচেয়ে বেশি মাটি ক্ষয়কে রোধ করে। কিন্তু মাটির যেই বৃষ্টির ফোঁটা, সেটি কিন্তু মাটিতে পড়তে না, ঘাসের উপরে প্রথম পড়ে। উত্তর সি। এখানে দেখতে হবে টাইপ অফ সয়েল ইরোশন আমি আবার দিয়ে দিয়েছি, কি ইরোশন হয়ে থাকে। স্পার্স ইরোশন, সিট ইরোশন, র্যালি ইরোশন, গালি ইরোশন, টানেল ইরোশন, ব্যাঙ্ক ইরোশন, উইন্ড ইরোশন।
glacial erosion, thermal erosion, chemical erosion, biological erosion and shelter weather erosion. পরবর্তী প্রশ্ন 58 প্রশ্ন, গালি ইরোশন বেশি দেখা যায় কোন নদী উপত্যকায়? আমরা আগে এটি পড়েছি, তোমরা এটি উত্তর করো। যমুনা, চম্বল, ব্রহ্মপুত্র, টমাস। আগে এটি পড়েছি, তো তোমরা এই 58 নম্বর প্রশ্নের উত্তর কমেন্টে জানাও আমাকে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় মাটি ক্ষয় ঘটায় না? কোন প্রক্রিয়ায় মাটি ক্ষয় ঘটে না? অতিবৃষ্টি, অতিচাষ, স্তর চাষ, বন উচ্ছেদ। বন উচ্ছেদের ফলে কিন্তু মাটি ক্ষয় হয়, অতিবৃষ্টিতে হয়, অতিচাষে হয়। স্তর চাষ বা কন্ট্রোল ফার্মিং, এই কন্ট্রোল ফার্মিং কিন্তু আমাদের মাটি ক্ষয় ঘটায় না। কন্ট্রোল ফার্মিং এর একটা যে ছবি দিয়েছি দেখো, কন্ট্রোল ফার্মিং কিন্তু আমাদের যে ভূমি সেটির সমান্তরালে চাষ করা হয়, এই সমান্তরাল চাষ কিন্তু কন্ট্রোল ফার্মিং বলা হয়। এই যে পাহাড়ি অঞ্চল, ঢালু এলাকায় কিন্তু চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ডেজার্টিফিকেশন। এই ডেজার্টিফিকেশন শব্দটি বোঝায় মরুভূমি গঠন, বালির উৎপাদন, বনায়ন, ভূমিকম্প সৃষ্টি। উত্তর এ, মরুভূমির গঠন। ডেজার্ট, এই ডেজার্টিফিকেশন কিন্তু এই মরুভূমির গঠনকে বোঝায়। উত্তর এ, মরুভূমির মতো অবস্থা তৈরি হওয়াকে ডেজার্টিফিকেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে বরফ ক্ষয় দেখা যায়? গাঙ্গেয় অঞ্চলে, পশ্চিমঘাট অঞ্চলে, হিমালয় অঞ্চলে, রাজস্থান অঞ্চলে। বরফ ক্ষয়, এই বরফ ক্ষয় কিন্তু হিমালয় অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যাবে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৃষ্টিজনিত ক্ষয়? গালি ক্ষয়, শীত ক্ষয়, উইন্ড, বরফ। শীত ক্ষয়। উত্তর শীত। শীত ইরোশন বৃষ্টিজনিত ক্ষয়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয় সাধারণত কোথায় কম হয়? বনভূমি, মরুভূমি, উঁচু পাহাড়, নদী অববাহিকা। উত্তর এ, বনভূমি এলাকায় ভূমিক্ষয় সবচেয়ে কম হয়। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ইরোশন সবচেয়ে বেশি কৃষিতে ক্ষতি করে কোন ধরনের ইরোশন? এটা আগে আমরা পড়েছি। উত্তর গালি। এই গালি ইরোশন কিন্তু আমাদের গালি ইরোশন কৃষিতে সবচেয়ে ক্ষতি করে। উত্তর ডি, গালি ইরোশন চাষযোগ্য জমিকে নষ্ট করে দেয়। এটা রিপিটেড প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, মাটির ক্ষয় কবে বেশি হয়? মাটির ক্ষয় কবে বেশি হয়, কখন? শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে, গ্রীষ্মকালে। অবভিয়াসলি বর্ষাকালে বেশি হবে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, ফলে বর্ষাকালে মাটি ক্ষয় বেশি হবে। উত্তর বি। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে কিন্তু মাটি ক্ষয় বেশি হয়। পরবর্তী প্রশ্ন, এবার আসছি ফরেস্ট কনজারভেশনের ফলে মাটির যে কনজারভেশন, সংরক্ষণ, সেটি। তো মাটির সংরক্ষণ কাকে বলে? নতুন মাটি তৈরি, মাটিকে উর্বর করা, মাটি ক্ষয় থেকে রক্ষা করা, গাছ কাটা। উত্তর সি, মাটির ক্ষয় থেকে রক্ষা করাকে মাটির কনজারভেশন বা সংরক্ষণ বলে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে সয়েল কনজারভেশন অন্তর্ভুক্ত নয়? কোন পদ্ধতিটি সয়েল কনজারভেশনের অন্তর্ভুক্ত নয়? কন্ট্রোল ফার্মিং, গাছ রোপণ, বৃক্ষরোপণ, বাঁধ নির্মাণ, অতি চাষ। কনজারভেশন নয়, কিন্তু অতি চাষ, বেশি রকম অনেক চাষ কিন্তু এই কনজারভেশনের অন্তর্গত নয়। পরবর্তী তিনটি কিন্তু কনজারভেশনের অন্তর্গত। তো ডি, অতি চাষ মাটির ক্ষয় বাড়ায় এবং সংরক্ষণ কমায়। পরবর্তী প্রশ্ন, মাটির ক্ষয় রোধে কন্ট্রোল চাষ বা কন্ট্রোল ফার্মিং কেন কার্যকর? উত্তর এ, পানি ধরে রাখে। উত্তর বি, সূর্যরশ্মি বেশি পায়। উত্তর সি, রাসায়নিক সংযোজন করে। উত্তর ডি হচ্ছে ফসল বেশি হয়। কন্ট্রোল চাষ কেন কার্যকর? এখানে তো পানি ধরে রাখে। উত্তর এ, পানি ধরে রাখে। এখানে এক জমিতে অন্য জমিতে আস্তে আস্তে কিন্তু পানি ধাপের মাধ্যমে যায়, এখানে পানি কম খরচ হয়, এই জন্য কিন্তু এটি মাটি ক্ষয় কম হয়। উত্তর এ, সমতল রেখায় চাষ করলে পানির গতি কম হয় এবং ধীর হয়ে থাকে এবং মাটি ক্ষয় কমে যায়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মাটি বেশি ক্ষয়প্রবণ? বেলে মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, কাঁকর মাটি। উত্তর এ, বেলে মাটি। বেলে মাটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়প্রবণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জল সংরক্ষণে সহায়ক? কোনটি জল সংরক্ষণে সহায়ক? গভীর চাষ, স্তর চাষ, সমতল চাষ, আগাছা পোড়ানো। উত্তর কন্ট্রোল ফার্মিং বা স্তর চাষ, বি। উত্তর বি, স্তর চাষে ঢালু জমিতে সিঁড়ির মতো জমি করে থাকে এবং মাটি এবং পানি ধরে রাখে, সেখানে জল সংরক্ষণ করা হয়।
দেখতে হবে স্তর চাষের একটা ছবি দিয়েছি, স্তরে স্তরে ঢালের সমান্তরালে কিন্তু চাষ করা হয়, ফলে কিন্তু যে পানির অপচয় সবচেয়ে কম হয়। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বাঁধ নির্মাণ কিভাবে মাটি সংরক্ষণ করে? পানি সরিয়ে ফেলে, বৃষ্টির পানি ধরে রাখে, চাষ বৃদ্ধি করে, জমি বাড়ায়। উত্তর বি, বৃষ্টির পানি ধরে রাখে, এর ফলে কিন্তু মাটির সংরক্ষণ হয়। পরবর্তী প্রশ্ন, সোয়েল ইরোশন থেকে, এটি উত্তর বি, জলের বাঁধ ধরে রাখে এবং জল সংরক্ষণ, মাটির সংরক্ষণ করে। 7 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ঢালে মাটি কাটাকাটি করে এবং স্তর তৈরি করা হয়? প্ল্যান্টেশন, ট্রেসিং প্রক্রিয়া, কন্ট্রোল প্রক্রিয়া, উইন্ডব্রেক প্রক্রিয়া। মাটি কাটাকাটি করে স্তর তৈরি হয় কিন্তু এই ট্রেসিং প্রক্রিয়া কিন্তু মাটি কাটাকাটি করে স্তর তৈরি হয়। উত্তর বি, ট্রেসিং প্রক্রিয়া। ট্রেসিংয়ের সিঁড়ির মতো স্তর তৈরি করে এবং ক্ষয় প্রতিরোধ করে। পরবর্তী প্রশ্ন, কন্ট্যুর চাষ। এই কন্ট্যুর চাষ কোথায় হয়? সমতল জমিতে, উপত্যকা অঞ্চলে, ঢালু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। উপত্যকা অঞ্চলে। উত্তর বি, উপত্যকা অঞ্চলে কন্ট্যুর চাষ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, উইন্ডব্রেক কি? বায়ু বর্জন, গাছের সারি, পাহাড়ের দেওয়াল, বালি বাঁধা। এই বালির বাঁধা নয়, উইন্ড বাতাসকে ব্রেক করে দেয়। গাছের সারি, আমরা লক্ষ্য করব যে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু গাছ লাগানো হয় সারিবদ্ধভাবে, যাতে বাতাসকে ব্রেক করা যায়। উত্তর বি, গাছের সারি। বায়ুর গতি কমানোর জন্য কিন্তু মাটি ক্ষয় রোধ করে, বায়ুর গতি কমিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু উইন্ড ব্রেকার হিসেবে কাজ করে, গাছের সারি। এখানে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোনটি জীব সংরক্ষণ নয়, জৈব সংরক্ষণ নয় কোনটি? হিউমাসের বৃদ্ধি, কম্পোস্ট ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার, গাছ লাগানো। জীব সংরক্ষণ নয়, রাসায়নিক সার ব্যবহার। উত্তর সি, রাসায়নিক সার ব্যবহার, জৈব পদ্ধতি নয়। পরবর্তী প্রশ্ন, স্তর চাষ বা ট্রেসিং, টেরিং চাষ, টেরাসিং চাষ, ট্রেসিং বা স্তর চাষ, এটাকে কন্ট্রোল চাষও বলা হয়। স্তর চাষ মূলত কোন অঞ্চলে ব্যবহৃত হয়? সমতল ভূমিতে, নদী তীরবর্তী অঞ্চলে, ঢালু পাহাড়ি এলাকায়, মরুভূমি এলাকায়। উত্তর সি, ঢালু পাহাড়ি এলাকায় কিন্তু এই স্তর চাষ হয়ে থাকে, ঢালু পাহাড়ি এলাকায়। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে জমির ব্যবহার সীমিত করা হয়? কোন পদ্ধতিতে জমির ব্যবহার সীমিত হয়ে যায়? উইন্ডব্রেকের মাধ্যমে, কন্ট্রোল চাষের মাধ্যমে, রোটেশন চাষের মাধ্যমে, গভীর চাষের মাধ্যমে। জমির পদ্ধতি ব্যবহার সীমিত হয় কিন্তু রোটেশন চাষ, এই রোটেশন চাষের মাধ্যমে। উত্তর সি, রোটেশন ক্রপ। এই ক্রপ রোটেশনের পদ্ধতির মাধ্যমে একই জমিতে বিভিন্ন ফসল ফলা হয় এবং এর ফলে মাটির স্বাভাবিক গুণ সেটি বজায় থাকে। এটি কিন্তু একটি কনজারভেশন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, মাটির সংরক্ষণে গাছ রোপণ কিভাবে সাহায্য করে? গাছের রোপণ কিভাবে সাহায্য করে মাটির সংরক্ষণে? শিকড়ে মাটি ধরে রাখে, পানি চুষে নেয়, বৃষ্টি গতি বাড়ায়, জমি শুকিয়ে যায়। উত্তর এ, শিকড়ে কিন্তু মাটি ধরে রাখে, সেজন্য কোনো গাছ রোপণ বা বৃক্ষরোপণ কিন্তু মাটি সংরক্ষণ করে রাখে। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাটির রাসায়ন রক্ষা করে, মাটির রাসায়নিক পদার্থ রক্ষা করে? গাছ রোপণ, রাসায়নিক সার, জৈব সার, গভীর চাষ। মাটির রাসায়ন রক্ষা করে কোনটি? জৈব সার। এই জৈব সার কিন্তু মাটির রাসায়নিক পদার্থ কিন্তু রক্ষা করে। উত্তর সি, জৈব সার। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কোন প্রযুক্তি মাটির ক্ষয় শনাক্ত করতে ব্যবহার হয়? জিপিএস, জিআইএস, ইন্টারনেট, মোবাইল অ্যাপ। উত্তর জিআইএস। জিআইএস কিন্তু আমাদের যে মাটি শনাক্তকরণ করতে কিন্তু ব্যবহৃত হয়। উত্তর জিআইএস পদ্ধতি। এই জিআইএস পদ্ধতিতে কিন্তু মাটির সংরক্ষণ ক্ষয় এলাকা চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে একাধিক গাছ একসঙ্গে রোপণ করা হয়? ক্রপ রোটেশন পদ্ধতিতে, মনোকালচার, এগ্রিফরেস্ট্রির মাধ্যমে, হর্টিকালচারের মাধ্যমে। কিন্তু একসঙ্গে গাছ লাগানোর পদ্ধতিকে বলা হয় অ্যাগ্রোফরেস্ট্রি বলা হয়। উত্তর সি, অ্যাগ্রোফরেস্ট্রি পদ্ধতিতে বন্যজ গাছ এবং ফসল একসাথে কিন্তু রোপণ করা হয় অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন,
17 নম্বর প্রশ্ন, কোন চাষ ক্ষয়প্রবণ জমিতে উপযোগী? ক্ষয়প্রবণ জমিতে উপযোগী কোন চাষ? এ স্বাভাবিক চাষ, বি কন্ট্রোল চাষ, সি গভীর চাষ, ডি ঝোপ চাষ। ঝোপ পরিষ্কার করা। তো চাষ ক্ষয়প্রবণ জমি উপযোগী হয় কিন্তু কন্ট্রোল চাষে। এটির উত্তর কিন্তু সি কন্ট্রোল চাষ। উত্তর বি কন্ট্রোল চাষ। কন্ট্রোল ঢালু জমিতে ক্ষয় রোধ করে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মাটির ক্ষয় রোধে কিন্তু বাঁশঝাড়, এই বাঁশঝাড় কীভাবে সহায়তা করে? ছায়া দেয়, দ্রুত বর্ধনশীল হয়, মাটিকে আঁকড়ে ধরে রাখে, পানি কমায়। উত্তর সি মাটিকে আঁকড়ে ধরে রাখে। এই বাঁশঝাড় কিন্তু খুবই উপযোগী এই মাটি সংরক্ষণে। উত্তর সি বাঁশের শিকড় মাটি শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। পরবর্তী প্রশ্ন, কোনটি জলধারণ পদ্ধতির উদাহরণ? কোনটি জলধারণ পদ্ধতির উদাহরণ? ঝর্ণা, বাঁধ, টিউবওয়েল, হ্রদ। জলধারণ পদ্ধতির উদাহরণ বাঁধ। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষয় রোধের সামাজিক পদক্ষেপ? সামাজিক পদক্ষেপ কোনটি? বনসৃজন, সেচ ব্যবস্থা, রাস্তা নির্মাণ, শিল্পায়ন। উত্তর বনসৃজন। এই বনসৃজন কিন্তু সামাজিক পদক্ষেপ, বনসৃজন ক্ষয় রোধে। পরবর্তী প্রশ্ন, বনসৃজনের মাধ্যমে কি রক্ষা করা হয়? পানির গুণ রক্ষা করা হয়, বায়ু প্রবাহ, মাটির গুণ, আগ্নেয়গিরি। উত্তর সি মাটির গুণ রক্ষা করা হয় বনসৃজনের মাধ্যমে। উত্তর সি। 22 নম্বর প্রশ্ন, কন্ট্রোল চাষ কেমন রেখায় চাষ করা হয়? ঢাল বরাবর, উল্টো দিকে, সমোচ্চ রেখা বরাবর, জলাশয়ের পাশে। এটা কিন্তু সমোচ্চ রেখা, এই সমোচ্চ রেখা বরাবর কিন্তু এই কন্ট্রোল চাষ করা হয়। উত্তর সি কন্ট্রোল লাইন, সমান্তরাল রেখা বরাবর কিন্তু এটি চাষ করা হয়, ফলে যে জল সেটি কম লাগে। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে মাটির যে ক্ষয়, সেই ক্ষয় রোধের পদ্ধতি কী? রাসায়নিক সার ব্যবহার, ঘাস রোপণ, গভীর চাষ, পাথর ফেলা। মানে উত্তর কিন্তু পাথর ফেলে রাখা মরু অঞ্চলে। উত্তর ডি না, উত্তর বি পাথর ফেলে রাখা বলছি। উত্তর বি ঘাস রোপণ করা। ঘাস রোপণ কিন্তু বায়ু এবং মাটিকে রক্ষা করে, বায়ু থেকে মাটিকে রক্ষা করে ঘাস। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, কোনটি জৈব সংরক্ষণের অংশ নয়? ভার্মি কম্পোস্ট জৈব সংরক্ষণের অংশ, ভাইমার ওয়ার্ড সার, ইউরিয়া সার, জৈব কীটনাশক। উত্তর সি ইউরিয়া সার কিন্তু জৈব সংরক্ষণের কোনো অংশ নয়। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, মাটি সংরক্ষণ কেন প্রয়োজন? মাটি সংরক্ষণ কেন প্রয়োজন? আমরা মাটি সংরক্ষণ কেন করব আমরা মাটি সংরক্ষণ? অপশন এ বন বৃদ্ধির জন্য, অপশন বি জল সংরক্ষণের জন্য, অপশন সি ট্যাক্স কমানোর জন্য, অপশন ডি খাদ্য উৎপাদনের স্থায়িত্বের জন্য। উত্তর ডি খাদ্য উৎপাদনের স্থায়িত্বের জন্য কিন্তু মাটি সংরক্ষণ প্রয়োজন। উত্তর ডি মাটির ক্ষয় হলে খাদ্য উৎপাদন কম হয়ে যাবে, ফলে কিন্তু আমাদের খাদ্যের অভাব ঘটবে। তো এই ছিল আমাদের প্রশ্ন। পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকো, পরবর্তী ভিডিও আসছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও, যাতে আমরা এই রকম ভিডিও বানাতে পারি।